স্বাগত জানাচ্ছি মনের জানালা অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে মনের জানালা খুলতে চলে এসেছেন আমাদের সাথে আজকের অতিথি রুদ্র। আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের অনুষ্ঠানে যোগ দিতে চাইলে আমাদের ফেসবুক পেজ facebook.com/Nokshi Tv তে ইনবক্স করুন। চলুন যাই আজকে আমাদের অতিথি রুদ্র। রুদ্র কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আপনি এখন কি করছেন? এই তো মিডিয়াতে টুকটাক কাজ করতেছি, টিভিসি করলাম, নাটক করলাম, এই তো লাইফে কিছু ফিল্ম করতেছি। এই মোটামুটি ব্যস্ত আছেন? হ্যাঁ, ধরা যায় মোটামুটি ব্যস্ত আছি। তা আপনি তো আজকে এসেছেন আমাদের এখানে আপনার মনের জানালা খুলতে, মনের কিছু কথা আমাদের সাথে শেয়ার করতে, আমাদের দর্শকদেরকে জানাতে। তো কি মনের কথা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করতে চান? এই তো আমার ছোটবেলার জীবন, মিডিয়া লাইফ, এই আর কিছু না। এবং ভবিষ্যতে কি করতে চাই সেটা হয়তো আপনি যদি জানতে চান বা আমার দর্শক জানতে চাই সেটাই। আচ্ছা, তো আপনার এখন কি অবস্থা বা ছোটবেলা থেকে কিভাবে আপনি এই পর্যায়ে এসে দাঁড়ালেন? ছোটবেলার লাইফটা ছিল আমার একটু শোচনীয়। শোচনীয় বলতে কি, সবার জীবনে একটা বাধা থাকে। আমার একটা বাধা ছিল যে আমার হোস্টেল লাইফ। হোস্টেল থেকে পড়াশোনা করা, মানে অন্যান্য ছেলেরা যেমন। কোন ক্লাস থেকে আপনি হোস্টেলে গেছেন? আমি ক্লাস 2 থেকে। আচ্ছা, অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট থেকে হোস্টেলে থাকা, হোস্টেল থেকে পড়াশোনা করা। আমার একদম কুন্ডি বাঁধা পরিবেশে ছিলাম যে আমি চাইলে কিন্তু কোনো জায়গায় বেড়াতে পারতাম না, ঘুরতে পারতাম না। অনেকে যেমন হোস্টেল লাইফ একটা জেলখানার মতো। জেলখানার লাইফ দিয়েছে। তো আমার বেশি দূরে যাওয়া সম্ভব না, কুন্ডি বাঁধা পরিবেশে থাকতাম। এই পড়াশোনা করতাম। পড়াশোনা যখন করি এর মাঝে আমার ছোটবেলা থেকে মিডিয়ার প্রতি একটু ইন্টারেস্ট ছিল, বাট আমি ওই ছিল না। আর আমার ফ্যামিলিগতভাবে মানে মিডিয়া পছন্দ করতাম। তো আপনি ছোটবেলা থেকে হোস্টেলে কেন ছিলেন? হোস্টেলে থাকার কারণ আছে আমার, সেটা আমার পরিবারের একটু সমস্যা, পারিবারিক সমস্যার কারণে আমি হোস্টেলে। সেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন? আচ্ছা, এটা আমি হাইড রাখতে চাচ্ছি। আচ্ছা, তারপরে বলেন। তারপরে যখন হোস্টেলে ছিলাম, হোস্টেলে থেকে বাড়িতে যেতাম 6 মাস বা 8 মাস পরে 2 দিন বা 4 দিন যখন সময় পাইতাম তখন বন্ধুদের সাথে জটিয়ে জমিয়ে যাই বলো না কেন আড্ডা দিতাম। খুব মাস্তি। হ্যাঁ, খুব মাস্তি। তো যখন এরপর আমি আমার হোস্টেলে ছিলাম, আমি সেটা হচ্ছে চিটাগং, মানে আমার হোস্টেল একটা ছিল চিটাগং। এরপর আমি ঢাকাতে আসি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ফেনি। ফেনি। আর চিটাগং আপনি হোস্টেলে? হ্যাঁ, চিটাগং ছিলাম। তো আমি এখানে আসি ঢাকায় ক্লাস 7 এ ভর্তি হই ঢাকা উইসলিটন ফ্লাওয়ার স্কুল কলেজে। তারপরে আমি চিটাগং থেকে ঢাকায় আসি এখানে ক্লাস 7 এ, আর ঢাকা উইসলিটন ফ্লাওয়ার স্কুল কলেজে আমি ভর্তি হই। তো এখানেও সেম লাইক দিস হোস্টেল। তো এখানে এটা সমস্যা। আপনার ফ্যামিলি ফেনিতে থাকে? হ্যাঁ, ওখানে থাকে। তারপরে যখন এখানে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল হয়, স্কুলটাকে মোটামুটি আড্ডা দেওয়া যায়, ওটা সমস্যা না। হোস্টেল ছিল দূরে। তো মিডিয়া প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল ছোটকাল থেকে, কিন্তু এখানে ওই ছিল না। তারপরে তো আমি নিজের উদ্যোগে, মানে আমার যে টাকাটা দিত আমার হাত খরচের জন্য, আমি সেটা একটু একটু করে জমিয়ে রাখি। রাখার পরে আমি এটা ক্রিকেট প্র্যাকটিসের জন্য জমাই। তো আমি ক্রিকেট প্র্যাকটিসও শুরু করি স্কুল থেকে। তো আমার ফ্যামিলি জানতো না যে আমি ক্রিকেট প্র্যাকটিস করি। একটা সময় আর সেটা সম্ভব হয়ে ওঠে না, যে মানে টাকার পয়সার সমস্যা, সেটা তো বুঝতে পারছেন। তারপরে এই তো এই নিয়ে পড়াশোনা চলতেছে। এরপর আমি এসএসসি পরীক্ষা পাশ করি। তো পাশ করার পরে তারপরে আমাকে আবার ফেনীতে শিফট করতে হলো। তো ওখানে শিফট করার পরে তো ওখানে ইন্টারমিডিয়েট ফেনীতে? হ্যাঁ, ফেনীতে। তো ওখানে পড়াশোনা আবার স্টার্ট হলো, যে ওখান থেকে পড়াশোনা করলাম। ওখান থেকে পাশ করার পরে আবার আমাকে ঢাকায় আবার শিফট করালো ভালো একটা কলেজের জন্য। এখানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো 1 বছর ভর্তি হওয়ার পরে, মানে পড়াশোনা করার পরে আমাকে বলতেছে, না তোমাকে আবার আর কিছু, তোমাদের আর কিছু হবে না, তোমাকে আবার বাইরে যেতে হবে। কেন পড়াশোনা হবে না কেন? আপনি কি মানে পড়াশোনা করছিলেন না ঠিকমতো? হ্যাঁ, পড়াশোনা আমার চলতেছে, বাট আমি মিডিয়ার প্রতি একটু মানে চলে আসলো। তো আমি মিডিয়ার জন্য মানে ট্রাই করতেছি। মানে অনার্সে এসে আপনি ছোটবেলায় যে মিডিয়ার প্রতি ঝোঁকটা ছিল সেটার দিকে ঝুঁকে পড়লেন? হ্যাঁ, রাইট। তো ওদিকে যাওয়ার পরে তো আমি সবার সাথে লিংক আপ করার জন্য ট্রাই করি, বাট লিংক আপ এবার টুকটুক করে হইতেছে। বাট এর মাঝে আমাকে বলতেছে যে বিদেশ চলে যাওয়ার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে বিদেশ যায় আমি ওখানে মাটি কাটতে পারবো না, যেমন নাকি কনস্ট্রাকশনে কাজ করে, বিভিন্ন ইয়েতে কাজ করে, আমি ওগুলো পারবো না। হ্যাঁ, আমি ওগুলো পারবো না, আমার দ্বারা পসিবল না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার একটা পরিচিত আছে, চিটাগংয়ের একটা মেরিন একাডেমি আছে, তো আমি তোমাকে ফরেনশিপে মানে যত্ন নিতে পারবো। তো আমি বললাম যে আচ্ছা ফরেনশিপ, তো তাহলে ঠিক আছে, দেখো যেটা সুবিধা হয় তোমাদের
যেটা মানে বুঝের ভিতর বা মন মতো যদি হয়, বাট আমি ওই যে কনস্ট্রাকশনে বা বিল্ডিং এ ওইসব কাজ করতে পারবো না। তখন বললো ঠিক আছে আমি দেখতেছি। তো আমার পাসপোর্ট আমি করা ছিল না, তো পাসপোর্ট করলাম। তো পাসপোর্ট করার পরে 1 মাসের মাথায় আমার ভিসাটা হয়ে যায় মালয়েশিয়ান শিপ ফরেন এটা। এরপরে আমি যখন মালয়েশিয়া আমাকে ফ্লাইট করে বাংলাদেশ থেকে, তো আমি মালয়েশিয়া যাই, মালয়েশিয়ায় শিপে ইন করি। ইন করার পর যারা ফরেন শিপে জব করে আমি ছিলাম, আমাকে ক্যাডেট পোস্টে দেওয়া হয়েছে। ওই পোস্টে আমি কাজ করতেছি। শিপে যারা জব করে তারা জানে একটা টেক ক্যাডেট আর একটা কি ক্যাডেট জানি বলে, যাই এটা ফরগেট ভুলে গেছি। আমি টেক ক্যাডেট ছিলাম, মানে সামনের মুখে যেটা কাজ করে ওরা টেক ক্যাডেট বলে। ওখানে কি হয় আসল বিষয় তো আমি করতাম। যেমন এখানে অনেকগুলো ক্যারেট আছে, তারপরে মালগুলা উঠানামা করা, মানে এগুলো আমার তত্ত্বাবধানের, মানে ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমি তো যেহেতু ইংলিশে জানি না, পরে আমি 1 মান্থের মধ্যে আমি ইংলিশটা মানে ওখানে রপ্ত করলাম। তো রপ্ত করার পরে আর যারা এখানে যারাই জব করে না কেন 1 ইয়ার ওদের ভিসা থাকবে শিপে। এরপরে 1 ইয়ার পরে এরা যদি চায় যে আমি শিপে আবার জব করবো, তাহলে ভিসা লাগাবে, আর যদি না মন চায় তাহলে দেশে করবে। তো আমার শিপটা ছিল মালয়েশিয়ান শিপ। এটা শুধু ইন্ডিয়া না বলতেছি, এটা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই 3টা কান্ট্রিতে ঘুরতো। তো আমার কাছে মানে ভয় একটা পানির, মানে শিপ যখন যায় মানে উঠানামা করে পানিতে রুলিং করে, যে ভয় লাগে, অনেক ভয়, যে যেটা বলা মুশকিল। এখন ভয়টা এমন ভয় ছিল যেটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো তখন বুঝতে পারলাম যে আসলে টাইটানিক শিপের কথা মনে পড়লো, যে মানুষ যখন মৃত্যু কাকে বলে সেটা আমি ওখান থেকে দেখলাম, যে শিপের যে জবটা কত কষ্টের। বা অনেকে মনে করেন যে ফরেন শিপ জব করতেছি, আমার স্যালারি 1 লাখ টাকা 2 লাখ টাকা, কিন্তু ওদের জীবনটা হাতের ভিতরে হবে। তো এখানে 1 ইয়ার ভিসা লাগানোর পরে আমি দেশে ব্যাক করলাম। আমি আর যাবো না মালয়েশিয়া। আপনি আর ভিসা বাড়ালেন না? না, ভিসা বাড়ালাম না। আমার মানে ভালো লাগে না, যে ওখানে কষ্ট বলতে কি, যে একটা পানিতে থাকা জিনিসটা কেমন। আর শিপ যখন সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুর থেকে মানে মালয়েশিয়া ঢুকে, তাও সময় লাগে প্রায় 10 থেকে 15 দিন। আর শিপের থেকে যখন আমি উপরে আসি, মানে যারা উপরে আসার জন্য মানে বাজার কেনাকাটা করার জন্য আসে, তো তখন একটু মানে ঘুরতে পারতাম, মজা করতাম। তো এই আর কি। এরপরে আমি আর ভালো লাগে না শিপে। তো আমি এরপরে দেশে ব্যাক করলাম। দেশে ব্যাক করার পরে তো সরাসরি আমি ফেনীতে যাই। তো গ্রামের বাড়িতে কিছুদিন স্টে করলাম। তো আমি হাই হতাশ করলাম, আসলে জবটা ভালো ছিল, জবটা না করে ভুল করলাম। এদিকে তো কোনো ইনকাম সোর্স নাই, আর কি করবো। এভাবে একটু মানে নিজেকে একটু ভালো ছিল, সম্মানের চাকরি, হ্যাঁ, আর পরিশ্রম ছিল, পরিশ্রম ছিল, কিন্তু সেটা তো কেউ জানে না। সবাই তো জানে শিপে জব করি, বাট শিপে কি সেটা আমি জানি, ঠিক না। এরপরে ফরেন শিপ থেকে মানে আসার পর নিজের কাছে মানে অনেক ইয়ে লাগলো, যে আবার যাই মালয়েশিয়া যাই, আবার ওখানে জবটা নিয়ে আবার যাওয়ার পরে ওখানে 3-4টা কান্ট্রি ঘুরতে পারলাম নিজের। ওখানে আবার গেলেন না, আবার যাই না সেটা মানে। এরপরে চিন্তা ভাবনা করলাম যে আমার দ্বারা বাংলাদেশে কোনো জব হবে না, আর বাংলাদেশের জবগুলো আমার কাছে ভালো লাগে না। আপনার পড়াশোনা কি ওখানে ব্রেক হয়ে গেছে? হ্যাঁ, ওখানে ব্রেক হয়ে গেছে। তো আমাকে ভালো কেউ জব দিবে না। এখানে দিলে মানে যেটা নিম্ন মানের বলেই দিবে। তো আমার নিম্ন মানের জব আমার কাছে পছন্দ না, আমি করবো না। আমি করলে বিদেশে শিপে, ফরেন শিপে করলে আমার একটা সম্মান পাওয়া যায়, দেশে একটা সম্মান, বাইরের সম্মান, এই আর কি। এরপরে আমি মিডিয়ার প্রতি যখন ইন্টারেস্ট, মানে একদিন হুট করে আমি পত্রিকা দেখলাম। পত্রিকা দেখার পরে যেমন একটা আমার ক্লাসমেট ও ফিল্মের নায়িকা। তো আমি বললাম কি রে, এ কবে থেকে আবার ফিল্মের নায়িকা হলো। পরে আমি যখন ওর সম্পর্কে জানতে চাই, তখন সে জানি যে সে আবার চ্যানেল সুপারস্টার, লাক্স সুপারস্টার ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে এরকম। আমি জানি। এরপর আমি তাকে ফোন দিলাম, কিন্তু দোস্ত তুই কই। তো ও বললো যে কিন্তু তুই হুট করে আমার নাম্বার কোন জায়গাতে পাইলি। তো আমি বললাম যে নাম্বার পাওয়া তো কিছু না, মানে কোন নাম্বার চেঞ্জ করতে আমার নাম্বার তো কেউ জানে না। আমি বললাম তুই সেলিব্রিটি মানুষ সেটা বুঝতে পারছি, বাট বন্ধুদের জায়গা আছে নাকি, সেটাও চেঞ্জ হয়েছে। বল না সেটা ঠিক আছে, আগে জায়গায় আছে। তো তারপরে আমি বললাম যে দোস্ত আমি মিডিয়াতে কাজ করবো। সে বললো কি মাথা কি ঠিক আছে, তুই দেশের বাইরে গেলি, দেশের বাইরে থেকে আসার পরে আবার মিডিয়াতে কাজ করবি, মিডিয়াতে কি আছে। আমি বললাম মিডিয়াতে কিছু না থাকলেও নাই, তো তুই কেন মিডিয়াতে আসিস। সে বললো কি, আর আমি তো এখন একটা সেলিব্রিটি পার্সন, আমার হিসেবে ভিন্ন, আর যারা নতুন কাজ করবে তাদের নিয়োগ আমার, তাদের তো সমস্যা অনেক। তখন আমি বললাম যেমন কি সমস্যা, সেটা কয় তুই আগে 2 দিন ঘুর, যখন কয়েক জোড়া স্যান্ডেল নষ্ট হবে তখন বুঝতে পারবি। তখন আমি বললাম যে আচ্ছা কিভাবে আমাকে একটু বলতো। ভাই তুই একদিন ঢাকায়, আমি তোকে সব কিছু বলবো। পরে
আমি এরপরে আমার আর কিছু ফ্রেন্ড মানে ওদের সাথে মানে ওর সাথে যখন যোগাযোগ করি, এর মাঝে আমি ফেসবুকটা তেমন একটা ইউজ করতাম না, কারণ আমার ফেসবুক ইউজ না করার কারণটা হলো কি, আমি যখন ফরেন শিপে জব করতাম তখন আমার ফেসবুকটা ইউজ করা পসিবল ছিল না, নেট কানেকশন ছিল না শিপের ভিতরে, কারণ এক দেশ থেকে এক দেশে যেতাম তো ওখানে সিমের সমস্যা বা ইন্টারনেট ইউজের ব্রাউজ করতে সমস্যা, তো এই জন্য ফেসবুক ইউজ করতাম না। তখন আমি এরপর আমি যখন যে দেশে আসি ফেসবুকটা চালাই, তখন আমি আমার সকল ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট পাঠালাম ফেসবুকে, এরপর দেখি এক একটা মডেল এক একটা সিঙ্গার, তো আমি ওদের নাম বলবো, হ্যাঁ আমার ফ্রেন্ডরা মডেল সিঙ্গার, তো আমি ওদেরকে নক করলাম, দোস্ত আমি কাজ করবো মিডিয়াতে। তো বললো কি আসলে মিডিয়াতে কাজ করতে হলে ঢাকায় থাকতে হবে, তো ঢাকা ছাড়া তোমাকে মানে সম্ভব না কাজ করা। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ঢাকায় আসতেছি, রিসেন্ট আসতেছি, আর তোদের সাথে আমি যোগাযোগ করবো, দেখা করবো। আর দেখা করতে কোনো মানে ওদের সাথে একটু ফান করলাম যে দেখা করতে গেলে তোদের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কোনো কি অ্যাপয়েন্টমেন্ট কিসের, যেখানে মন চায় সেখানে দেখা করবি, তুই তো আমার ফ্রেন্ড, এই আর কি। এরপরে যখন আমি আসলাম ওদেরকে বললাম যে দোস্ত আমি কিভাবে কি করবো কম, আমি কাজ করবো মিডিয়াতে। তখন বললো যে আচ্ছা তুই একটা কাজ কর, ফটো সেশন করতে হবে, আর মিডিয়াতে বুঝিস তুই ইনভেস্ট, মিডিয়া বলতে ইনভেস্ট, সেটা যে কোনো মারফতে হোক না কেন, যে টাকা পয়সা হোক বা কারো কারো পিছিয়ে শ্রম দিয়ে হোক, ইনভেস্ট। আমি বললাম যে কারো পিছিয়ে শ্রম দিতে পারবো না, প্রয়োজনে কিভাবে কি করা যায় বল, ইনভেস্টের কথা পরে, আগে কিভাবে কি করা যায় বল, আমি নিজের মধ্যে আগে ট্রাই করি, না হলে পরে সেটা পরেটা পরের সাবজেক্ট। তো পরে আমাকে সে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঢাকায় আসো। তো আমি এরপরে আমার ফ্রেন্ডের সবার সাথে দেখা করলাম, দেখা করার পরে আমি ফটো সেশন করলাম, ফটো সেশন করার পরে বিভিন্ন হাউসে ওরা আমাকে দিল, লিঙ্ক দিল হাউসে, ওদের কাছে আমি ছবি পাঠালাম, বিভিন্ন হাউসে গেলাম, যাই বললাম যে ভাই আমাকে একটা কাজ দেন প্লিজ, আমাকে একটা রোল দেন, আমি পারি কিনা একটু দেখেন, তো কেউ কাজ দেয় না। তো এইভাবে আমি সবাইকে ফেসবুক নক করতে 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 একটা সময় মিডিয়ার প্রতি একটা মানে কি বলবো বিতৃষ্ণা চলে আসে। এরপরে আমি আমার একটা পরিচিত মানে আমার একটা ফ্রেন্ডের মারফতে সে মডেল, তো আমি ওর মারফতে আমার একটা মানে এলাকার মানে আমার ফ্রেন্ডের মানে উনি হিন্দু, তো উনি ওনার নামটা নাই বলি, যাই হোক, তো ওনাকে বললাম, ওনার সাথে পরিচয় দিল, ওনার সাথে উনি আবার প্রডিউসার প্লাস আমার বিভিন্ন চ্যানেলের মানে কাজ তো পরে ওনার সাথে আগে ইন্ট্রোডিউস করলাম। তো ইন্ট্রোডিউস হওয়ার পরে তো উনি আমাকে বললো যে আগে কি কাজ করছো, আমি বললাম আগে কোনো কাজ করি না, তবে আমি রিসেন্ট কাজ করব। তো উনি বললো যে কি করবা সেটা বল। আমি বললাম আমি অনেকগুলো হাউসে গেছি, আর হাউসে যাওয়ার পরে ওরা আমাকে কাজ দিবে বলছে, এরকম প্রতিশ্রুতি করছে কয়েকটা ডিরেক্টর এবং কয়েকটা হাউস। তখন কি প্রতিশ্রুতি করলো, আমি বললাম যে ওর কাজ দেবে, নাটকের কাজ দেবে, টিভি সিরিজের কাজ দেবে, মিউজিক ভিডিওতে বা আমি মিউজিক ভিডিওতে কাজ দেবে। এরপরে এসে উনি বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কিছুদিন আমাকে সময় দাও, আমি দেখি তোমাকে আগে অবজার্ভ করবো, দেন তোমাকে কাজ দেবে। বললো ওকে দাদা ফাইন, আপনি যখন কাজ দিবেন তখন আর আমার মাঝে কোনো কিছু পাবেন না, বিরতি পাবেন না, এতটুকু বলবো, আমি অন্য ধরনের একটা ছেলে। তখন উনি বললো আচ্ছা ঠিক আছে সেটা দেখবো, সেটা তোমার বিহেভিয়ারের কারণে তোমাকে আমি বুঝবো তুমি কেমন। আমি বললাম ওকে ফাইন। এরপরে আমার ওই ফ্রেন্ডও আবার সে র্যাম মডেল, তো র্যাম্পে গ্রুমিং করে। তো পরে আমি একটা ম্যাডামের নাম বলবো না, ওই ম্যাডামের আন্ডারে আমি গ্রুমিং করি 6 মান্থ। ওখানে তো গ্রুমিং করতে তো টাকা লাগে সেটা তো জানেন, যাই হোক ওখানে যে যত টাকা লাগে দিলাম, তারপর গ্রুমিং করলাম 6 মান্থ। আপনি র্যাম্পে কাজ শুরু করলাম। তো উনি আমাকে অনেকগুলো কাজ দিচ্ছে, বিজেপির কাজ দিচ্ছে, মাইটির কাজ দিচ্ছে, এবং ঢাকা চিটাগং অনেকগুলো শোতে, ফেস্টিভ্যাল শোতে আমাকে অ্যাটেন্ড করে দিল, আমাকে অনেকগুলো কাজ দিচ্ছে র্যাম্পে অ্যাটেন্ড করার জন্য। তো আমি ওগুলো করলাম। তো এরপর আমার র্যাম্পে একটা মানে ভালো লাগে না, মানে অনাস্থা, মানে র্যাম্প কেমন জানি লাগতেছে, টানে না টানে না। পরে আমি বললাম যে না আমি অ্যাক্টিং সাইডে কাজ করবো, বাদ দিই। তারপরে উনি আবার আমার কয়েকটা টিএসএল শুট করাইছে, এটা মিথ্যা বললাম নাই। তো আসলাম, এরপরে আর র্যাম্প করলাম না। মানে আপনারা অনেক ভালো, আপনারা সবাই যাচ্ছিলেন জানেন, এমন একটা বড় মানে যাই হোক। পরে আর কাজ করলাম না। তো উনি আমাকে তখনও ফোন দিতে, মাঝে মধ্যে ফোন দিতে যে তুমি আসো, তুমি কাজ করো। আমি বললাম না আপু আমার পক্ষে সম্ভব না র্যাম্প করা, অনেক করছি আর এটাই স্টপ দিয়ে গেলাম, এবার অ্যাক্টিং সাইডে কাজ করি। এরপরে অ্যাক্টিং সাইডে কাজ করার জন্য আমার দরকার প্রথমত থিয়েটার, এর আগে কখনো আমি থিয়েটার করি নাই। তো আমি থিয়েটারে যোগ দিলাম উত্তরাতে, তো থিয়েটারে শুরু করলাম। এরপরে আমি ওই দাদার সাথে কথা বললাম, কোন থিয়েটারে? উত্তরাতে, উত্তরা থিয়েটার নামে একটা সংবাদ আছে ওখানে, ওদের সাথে আমি কাজ শুরু করলাম। তো এরপরে দাদাকে বললাম দাদা আমি তো ছেড়ে দিচ্ছি, এখন কিভাবে আপনি আমাকে কাজ দেন না, আপনি শুধু আমাকে সবসময় বলেন অবজার্ভ করুন আর কত আপনাকে কাজ দেয় শুধু দিবে, মানে ওই তোমার সাথে দিয়ে রাখছে।
পরে উনি আমাকে একটা সময় বললো যে ঠিক আছে আমি তোমাকে কাজ দেবো, আচ্ছা ঠিক আছে আগে একটা কাজ দিয়েই দিই। তো আমাকে একটা উনি কাজ দিল, যে একটা ডিরেক্টর, উনি পরিচিত ডিরেক্টর, তো ওনার কাজ দিল। উনি আমাকে অনেকগুলো ডিরেক্টর নাম বললেন যে অমুক ডিরেক্টর আমার ফ্রেন্ড, অমুক ডিরেক্টর আমার ফ্রেন্ড। আসলে সত্যিকারের ফ্রেন্ড, ওগুলো আমি দেখছি নিজের, আমি কাজ থেকে দেখছি। মানে উনি মিথ্যা বলেন? উনি মিথ্যা বলে নাই। তো পরে ওনার নামটা নাই বলি, তারপরে উনি আমাকে কাজ দিল, একটা ডিরেক্টরকে কাজ দিল। ওই ওখানে আমাকে মোটামুটি ভালো একটা কাজ দিল। ওখানে টিভি রোল ছিল। ওই নাটকটা অনেক ভালো একটা নাটক ছিল, তিন বাটপার নাম নাটকটা। তো ওখানে তিন বাটপারের ধরার কাজটাই আমার। তো মানে ওখানে মোটামুটি আমি মনে হয় দেখেছি নাটকটা। আচ্ছা যাই হোক, ওই নাটকটায় আমি মানে অনেকগুলো সিন আমি ছিলাম। এরপরে আস্তে আস্তে ফেসবুক থেকে আরো অনেকগুলো ডিরেক্টরের কাজ করলাম, নাটক করলাম। এরপরে মিউজিক ভিডিও করার ইচ্ছা ছিল, মিউজিক ভিডিও করলাম, 3-4টা মিউজিক ভিডিও করলাম। এই তো বেশ কয়েকটা কাজ করেছেন। হ্যাঁ, এরপরে অনেকগুলো শো করছি, অনেকগুলো শো করছি, এগুলো সবগুলো টিভিতে বানিয়ে দিচ্ছে। তো মিউজিক ভিডিও করতাম। এরপরে উনি আমাকে বললো যে তোমাকে আমি এটা এমন একটা কাজ দেবো তোমাকে, যেটা তুমি শুনলে ভালো লাগবে। আমি বললাম ওকে দাদা ফাইন, কি বলেন, আপনার নাটকটা কেমন করলাম বা আপনার পরিচিত ডিরেক্টর কি বললো আমার সম্পর্কে, রেসপন্স কি দিল। তখন উনি বললো না রেসপন্স ভালো দিচ্ছে, তুমি ছেলে হিসেবে ভালো, আর তোমার হাইডও ভালো, তোমাকে নিয়ে আমি একটা ভালো একটা কাজ করবো। আমি বললাম হ্যাঁ দাদা বলেন কি কাজ করবেন। পরে আমি একটা নাটক বানাবো রিসেন্ট, তোমাকে নিয়ে, তোমাকে বেস করে। এখানে তোমার ইয়েতে থাকবে তানজিদ তিশা, তারপরে অথবা মৌসুমী আহমেদ, এইরকম টাইপের একটা ইয়ে থাকবে। আর থাকবে নীরব থাকবে বা এটা অপূর্ব থাকবে, বাট তুমি থাকবে মেন। কিভাবে সে, আমি বললাম দাদা কিভাবে, আমাকে দেখে তো চ্যানেল কখনো কিনবে না, কারণ আমি এর মাঝে এর আগে কিন্তু মিডিয়াতে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে। আমাকে অলরেডি মিডিয়া বুঝে গেছে। হ্যাঁ, আমার বেস করে তো নাটক বানালে হবে না, চ্যানেল নেবে না। না সেটা ঠিক আছে নেবে না, বাট তোমাকে আমি মেইন কাজটি নেবো। কিভাবে ওরাই প্রেম করবে, লাস্টে মৌসুমে আমি তোমার কাছে আসলাম, মানে ওদের সাথে ঝগড়া হবে, ওদের সাথে ফাইট হবে, একজন অপরজনকে ভালোবাসবে, লাস্টে মানে লাস্টে যাবে তোমার কাছে, ঢাবে হবে। আমি বললাম আচ্ছা হ্যাঁ এটাও হতে পারে, সমস্যা নেই। পরে আমাকে বললো যে 1 লাখ টাকা দাও, আমি তোমাকে এই কাজটা দেবো। তো আমি ওনাকে আমার যেহেতু ফেনির, তো আমি ওনাকে দিলাম 1 লাখ টাকা, সাথে সাথে দিয়ে দিলাম। এটা আপনি কোথায় পেলেন? এটা আমার কাছে আগে ছিল, কারণ আমি মালয়েশিয়া থেকে আসার পরে আমার কাছে অনেক টাকা ছিল, কারণ আমি এটা কাউকে বলিনি, আমার ফ্যামিলিগত ভাবে আমি কাউকে দিও নাই। এটা আপনার হাইড করা টাকা? এটা হাইড করা টাকা। এরপরে আমি ওনাকে দিই 1 লাখ টাকা দিই। উনি আমাকে কাজ আজকে কালকে করাবে। মৌসুমী আমি আজকে এই শুটিং ব্যস্ত, নীলের ব্যস্ত, অপূর্ব ব্যস্ত, এরকম সবাই বলে ব্যস্ত ব্যস্ত, মানে সব ব্যস্ত, মানে সবাই বিজি, দিন সরে যাচ্ছে। হ্যাঁ সরে যাচ্ছে। পরে আমি কি করলাম, তো আমি বললাম দাদা আপনি নাটক কি করবেন না করবেন না, হ্যাঁ করবো। পরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি খুব মানে তোমার টাইমটা খুব মনে আসছে, আমি তোমাকে কাজ দিচ্ছি, মানে সে আমার টাকাটা আবার ব্যাক করবে, 1 লাখ টাকা ব্যাক করবে, এরকম বললো। তো আমি এইভাবে টাকাটা দিলাম আর কি। আমি ওনার সাথে কোনো চুক্তিবদ্ধ করিনি যে আমার টাকাটা না দিলে আমি আপনার নামে মামলা করবো, ওরকম কিছু করিনি, বা কিছু কোনো ডকুমেন্ট না, কোনো ডকুমেন্টস নাই। এরপরে তো উনি কাজটা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, শুটিং সবকিছু ঠিক করলো, কক্সবাজার। তো আমাকে বললো যে তুমি কক্সবাজার শুটিং অমুক দিন চলে আসো। ওকে ফাইন। তো আমি বললাম দাদা দেখেন আমার টাকাটা আপনি আমাকে ব্যাক করেন, আপনি শুটিং কবে সেটা আমার দেখার বিষয় না। তুমি বললো যে পাগলাভার কি আছে, তোমার তো আমি কাজ দিচ্ছি, তুমি তো কাজে থাকবা। তো আমি ওখানে আপনাকে আশা দিয়েই যাচ্ছে। হ্যাঁ আশা দিয়ে যাচ্ছে। পরে শুটিংটা হইলো কক্সবাজার, আমিও গেলাম। যাওয়ার পরে দেখতেছি ওখানে আমাকে যে ক্যারেক্টার দেওয়ার কথা ছিল সেই ক্যারেক্টার আরেকজনের কাছে বিক্রি করছে উনি। ওখানে উনি ক্যারেক্টার বিক্রি করছে 50,000 টাকা, আপনি দিয়েছেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তো যাই হোক, আমি সেটা শুনলাম সেকেন্ড। তো শোনার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম দাদা আমার কাজ করার দরকার না, আমি ঢাকায় ব্যাক করি। কেন না, আমার কাজ করার ইচ্ছা নাই, ইচ্ছা আমার মরে গেছে, মানে যেটা মানে খাঁটি বাংলা কথা, ইচ্ছা মরে গেছে কেন। আমি বললাম না আমার কাজ করার ইন্টারেস্ট নেই, আমি ঢাকায় ব্যাক করবো। তখন বললো কি না কি সমস্যা, আমাকে বলো। আমি কোনো সমস্যা নেই, আমি কাজ করবো না, আপনি ঢাকায় যাবেন, আমার টাকাটা সাথে সাথে পেমেন্ট করবেন, কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না, আমি আপনাকে চেনা হয়ে গেছে, আপনি কেমন চেনা হয়েছে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কাজটা করো, তুমি যাইও না, ঢাকায় যাইও না। তো উনি আমাকে বাস স্ট্যান্ড গেছে টিকিট ক্যান্সেল করার জন্য, আমার পার না আমার পা ধরতে, কারণ উনি যদি আমার টাকা যদি কিছু যদি হেল্পের করে, আমি আবার পলিটিক্যাল ভাবে আমার মোটামুটি একটা হাত আছে, ওনার ফ্যামিলির সব আমি বাঁধতে 2 মিনিট লাগে। আমার মানে লাস্টে আমার হাত পা ধরার শুধু বাকি ছিল যে প্লিজ তুমি যাইও না, তুমি কাজটা করো। আমি বললাম আমি যাবো না কি না যাবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আপনি কক্সবাজার থেকে চলে আসলেন? হ্যাঁ ঢাকায় চলে আসলাম। ওই দিন আমাকে টিকিট ক্যান্সেল করার জন্য উনি অনেক ট্রাই করছে, বাট টিকিট ক্যান্সেল করতে পারেনি। তো ঢাকায় ব্যাক করলাম। তো ব্যাক করার পরে উনি এর মাঝে ঢাকায় আসে নাই, ওখানে শুটিং করেছিল। আমি ওনার ওয়াইফকে বললাম যে বৌদি
দাদা তো আমার সাথে একটা ফ্রডগিরি করলো, আচ্ছা যাই হোক সমস্যা নাই, তো আমার টাকাটা ব্যাক করে। তো বলি বললো যে না তোমার দাদা তোমার সম্পর্কে সব কিছু পজিটিভ বলছে, তো তোমার দাদা তোমার সাথে কেন এই কাজটা করলো আমি সেটা জানি না, তো আচ্ছা ঠিক আছে তোমার টাকাটা ব্যাক করার জন্য আমি বলতেছি। তো আমি বললাম যে ওনাকে আমি 3-4 দিন ফোনে পাচ্ছি না, উনি কই আসছে, কই শুটিং এ ফোন থেকে আমার আসে নাই, ফোন দেয় নাই আর বা টাকা ব্যাক করে নি। তো আমি আবার আমার বদির কাছে বললাম যে বদি টাকাটা ব্যাক করে নেই, তোমার দাদা কালকে কনফার্ম দিবে, এটা কনফার্ম, টাকা কনফার্ম দিবে কনফার্ম। আমি বললাম কনফার্ম কনফার্ম আমি বুঝি না, কালকে দাদা টাকাটা দেয়। পরে ওনার ওয়াইফের এই স্বর্ণবৃত্তি করে আমার টাকাটা ব্যাক করছে। পরের দিন এসে আমাকে ফোন দিল যে তুমি কই, আমি তখন মিষ্টি মিষ্টি কথা, তুমি কই, আমি বললাম আমি তো ইয়েতে বাসায়। আপনি কোথায় আছেন বলেন। তো উনি বললো যে না আমি তো এখন বাসায় আছি, তাহলে আচ্ছা তুমি ব্যালি রোড আসো, তুমি ফখরুদ্দিন বিরিয়ানি হাউসে আসো। তো আমি গেলাম, তো যাওয়ার পর বললাম যে কি খাওয়া বলো। আমি বললাম ঠিক আছে, খুব আদর যত্ন করে খুব আদর যত্ন করে কি খাওয়া তুমি বলো। আমি বললাম আপনার ইচ্ছা, আপনি কি খাবেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনাকে খাওয়াবো। তখন উনি বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা ফালু দেখাই। হ্যাঁ খান আপনার ইচ্ছা। তখন বললো যে মানে আমার বললো কি বড় গেছে কিনা। আমি বললাম দাদা এই কয়দিনে বড় ছিলাম, ছোট কোনোদিন হয়নি, আর ইনশাল্লাহ আবার এমন দোয়া করেন যাতে কোনোদিন ছোট না হতে হয় কারোর কাছে। তখন উনি বললো যে না তুই যে বড় বড় মানুষ সেটা আমি জানি, মানে আমাকে এটা পাম দিল না কি দিল সেটা আমি জানি না। তো তারপরে টাকাটা দিল, হ্যাঁ টাকাটা দিচ্ছে। এরপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিলটা আমি দিই। উনি বললেন না বিলটা আমি দিব। আমি বললাম না বিল আমি দিই, আপনার সিগারেট খাইয়েন, সিগারেট বিলটা আপনি দিন, আজকে তো লাস্ট দেখা, সিগারেট আজকে একটু ঠিক আছে না। আমি বললাম দাদা সম্পর্ক আপনার সাথে আমি ভাববো না, আপনি তো কেমন সেটা আমার জানা হয়েছে, বাট নেক্সট টাইম আপনার দিয়ে অনেকগুলো লোকের ছিল একটা সুবিধা আমার, আর কেউ হুট করে চাইলে আমি টাকা দেবো না, হুট করে চাইলে তো আর টাকা আমি এভাবে দেবো না, সেটা আপনাদের শিক্ষা হইল, কাছের লোক দিয়ে আগে মানে ট্রাই করলাম, শিখে নিলাম। তখন উনি বললো যে না সেটা ঠিক আছে, আমাকে টাকা দিচ্ছে তুই আমার থেকে টাকা পাবি, কিন্তু অন্য কারোর কাছ থেকে টাকা এভাবে তুলতে পারবি না, সেটা আমার জানা থাকে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে টাকাটা বাই করবেন। উনি আমাকে টাকা দিল 95,000 টাকা। তো 5,000 টাকা বলে যে আমি 5,000 টাকা রাখি, আমার ফ্যামিলিগতভাবে সমস্যা, আমি তো সব কিছু বুঝে বলতে পারবো না, আর তুই এখন বিশ্বাস করবি না, কারণ আমি সেই বিশ্বাসের যোগ্যতা নাই আমার কাছে, আর তুই আমাকে বিশ্বাস করবি না। 5,000 টাকা আপনাকে কম দিল? হ্যাঁ কম দিবে। আমি বললাম দেখেন আমি যদি এই টাকাটা যদি অন্য কোনো খাতে যদি ইনভেস্ট করতাম, সেটা আমি যদি সুদের উপর দিতাম তাহলে আমার পার মান্থ 2,000 টাকা আসতো বা 3,000 টাকা আসতো গেল, বা আমি কোনো কিছু একটা মানে কোনো জায়গায় ইনভেস্ট করলে তাও মোটামুটি 1,000 টাকা 2,000 টাকা আসতো বা 1,000 টাকা আসতো। আপনি আমার কাছে টাকা রাখলেন 2 বছর ঘোরানোর পরে আপনি আমাকে কি দিবেন, ক্যারেক্টার দিবেন, ওই ক্যারেক্টার আমি সেটা জানছি, ওই ক্যারেক্টার সেটা আমার যেটা ক্যারেক্টার থাকার কথা ছিল সেই ক্যারেক্টার আপনি সেল করছেন 50,000 টাকা। ও কক্সবাজার তো একটু ও তো টাকা সেট না করলে তো হয় না। তো আমি বললাম যে আচ্ছা আমি তো নিজে একজন প্রডিউসার প্লাস নিজে অ্যাক্টর, তো আমার খাওয়াটা ডিফারেন্ট হওয়ার কথা ছিল না, সেটা আমার ভুল হয়েছে, তুই আমার মাফ করে দে। আমি তোর একটা নাটক করে হ্যাঁ নাটক করে যাচ্ছে, সে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, নাটক করলে এখন কিছু নাই, সে আমার কাছে মানে হয়তো বা নেক্সট টাইম হয়তো কিছু একটা পাওয়ার আশায় কিনে এগুলো বলতেছে সেটা আমি জানি না, পরে আমি একটু ভালো হওয়ার জন্য আমি আই ডোন্ট নো। পরে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে এগুলো বলে তো লাভ নেই, আপনার জুতো বাড়ি আমি দিতে চাই না, আপনি জুতো বাড়ি যদি খেতে চান তাহলে আমি লোক ডাকবো, ওরা অ্যাপ্রুভ করে দিবে, সত্যি কথা যেটা ওটাই অ্যাপ্রুভ করবে, আপনার জুতো বাড়ি খাওয়া দরকার নেই, এমনি ভালো আছে, সামনে যদি কোনোদিন দেখা হয় হাইয়ারও থাকবে, আর আপনার সাথে আশা করি আপনার সাথে আমার সম্পর্কের একটা কোনো লাভ হবে না, আপনাদের চেনার যতগুলো চেনা দরকার সেটা চিনতে পারলাম, ইভেন্ট মিডিয়ার লোকদেরকে চিনতে পারলাম। তো পরে সে আমাকে বললো যে রুদ্র আমি তোকে একটা অফার করি, অফারটা হাইট রাখিস, তুই আবার কারো বলিস না, একটা লোক আছে ওই লোকের সাথে যাই দেখা করবি, যাই দেখা করলে ওখানে তোর মিডিয়াতে কাজ থেকে ফ্রি হয়ে। তো আমি জেল রোড গেলাম ওনার সাথে, তো ওনার ইয়েতে কথা বললাম রাস্তায়, তো আমি বললাম যে ভাই কী খাবেন, হ্যাঁ উনি বললো যে হ্যাঁ ঠিক আছে চা খাবো, সকালে চলে চা সিগারেট, আমরা যেটা মানুষ আমরা বেশি কিছু খাই না। তো আমি বললাম যে ভাইয়া আমার যিনি পাঠাইছে আপনি তার সম্পর্কে জানেন, হ্যাঁ আমি ওরা ভালো করে চিনি, উনি একটু চিটার বাটপার। আচ্ছা চিটার বাটপার আরেকজনের কথা আরেকজনকে বলতেছে যে উনিও একটা চিটার বাটপার। আমি বললাম যে ভাইয়া আমি ভাই ওইসব চিটার বাটপার আমি ওগুলো ওভারটেক করে আসছি, আমি মোটামুটি আপনার গ্রুমিং বলেন তারপর নাটক বলেন এগুলো করে আসছি, আর আপনাদের যেগুলো মানে এখন বলতেছেন হয়তো আমার কথা হলে আপনি আমাকে মনে রাখবেন সেটা জানি না, তবে আপনাকে যদি আমি একটা মাইক দিই তাহলে সেটা মনে রাখবেন, আর নাহলে আপনাকে যদি একটা খারাপ কথা বলে সেটা মনে রাখবেন, ভালো কথা বলে জীবনে মনে রাখবেন না, হয়তো তুমি তো বেয়াদব। আমি বললাম হ্যাঁ এইটাই এখন মনে রাখবেন নেক্সট টাইম, আমি যে বেয়াদব সেটা আপনি মনে রাখবেন। তো উনি বললো যে তুমি কি বলতে চাও ইনডিরেক্টলি। আমি বললাম যে আপনাদের মতো বাটপান্তের কারণে অনেক মিডিয়া অজস্র পোলাপাইন আসে,
গ্রামের থেকে টাকা নিয়ে আসে বা অন্য জায়গা থেকে অন্য করে নিঃস্ব হচ্ছে। নিঃস্ব হচ্ছে। আপনার টাকা নিয়ে এসে আপনার হাতে তুলে দিচ্ছেন, আপনার কাজ দিচ্ছেন না, বরং সে ঘুরাইতেছেন। আপনাদের মতো লোকেরই কারণে আজকে মিডিয়ার দুর্নাম। মিডিয়াতে অনেক ভালো লোক আছে, অনেক খারাপ লোক আছে। আর আমি এখনো পর্যন্ত কয়েকটা ভালো লোক পাইছি, আর খারাপ লোকের সংখ্যাটা বেশি, তার মাঝে আপনি একজন। এটা বলে ওনার কাছে আমি চলে আসি। এরপর আমি ওকে ফোন দিলাম, যে আমাকে পাঠাইছে যে আমি মালয়েশিয়ায় আছি। তা আমি ওনার কাছে গেলাম, আমি আমার ফ্রেন্ডসে গেলাম, আজকে ওর মায়ের দিন ঘুরে গেলাম। ওখানে আমি বললাম না থাক, মারার দরকার নেই, চল কথা বলি, কি বলে দেখি ওর কি ভাষ্য। এই তো মনে হয় ফোন করে 100% বলবে। তো এরপরে ওই ওখান থেকে আগেরটা পাইছি, তারপর পর আমার বলতেছে আসলে আমি উনি যে টাকা চাইবে সেটা আমি জানি না। আমি বললাম যে ঠিক আছে, টাকা চাইবে সেটা আপনি জানেন না, বাট ও তো বলছে আপনি বাটপার। তাহলে তো আপনার বাটপার হইয়া একজনের কাছে কেন পাঠাচ্ছেন? আপনি নিজেকে ঠিক হন, ভালো মানুষ হন, তারপর আমাকে নেক্সট টাইম কাজের জন্য দেখেন। এরপর আমি ওনার সাথে কোনো যোগাযোগ করি না। এরপর আমি সবাই কভারটা করে এখন টুকটাক করে কাজ করতেছি। 2টা বিজ্ঞাপন করলাম, একটা কলকাতা হিরোইন ছিল আর একটা ফ্ল্যাটের বিজ্ঞাপন ছিল। এই তো মোটামুটি এখন ভালোই কাজ করতে। আপনি যে এত প্রতিকূলতা পার করে এখনো এই অবস্থানে দাঁড়িয়ে আছেন, আপনি পক্ষপাত থেকে ছিটকে পড়েননি, এজন্য আপনার ধৈর্য শক্তিকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা প্রত্যাশা করব যে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। আপনাকে ধন্যবাদ, নকশি টিভিকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। বিশেষ করে যারা পিছনে কাজ করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মিডিয়াতে প্রতিষ্ঠা পাই। দর্শক, আপনাদেরকে বলছি, মিডিয়া যারা নিউ কামার তারা রুদ্রের মতো বাটপারের হাতে পড়বেন না। মিডিয়া যেমন বাটপার আছে, তেমনি ভালো লোকেরও অভাব নেই। রুদ্রর ব্যাকবোন শক্ত ছিল বলে সে তার কক্ষপথ থেকে ছিটকে পড়েনি। কে জানে আপনার ব্যাকবোন হয়তো এত শক্ত না। তাই মিডিয়াতে যারা নতুন আসছেন তারা অবশ্যই একজন ভালো ডিরেক্টর, একজন ভালো প্রডিউসারকে খুঁজে বের করুন। তা না হলে হয়তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। মিডিয়া যেমন বাটপারের অভাব নেই, তেমনি ভালো লোকেরও অভাব নেই। আমরা অবশ্যই আশা করবো আপনি একজন ভালো লোকের হাতে পড়ুন। আর আপনি চাইলে আপনার মনের কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের মনের জানালা অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের ফেসবুক পেজে facebook.com/nokshitv-তে ইনবক্স করুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের মনের জানালা।